বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি জিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা যে যেখানেই আছো ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের ক্লাস যথারীতি পরিচালনা করছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুরুতেই একটি গাছের ছবি দেখছ। একটি গাছ ছোট থেকেই বিভিন্ন বাধা প্রতিকূলতা অতিক্রম করে ধীরে ধীরে সে বড় হতে থাকে। নীরবে মাটির নিচ থেকে রস সংগ্রহ করে মোটা তাজা হয় এবং এক সময় সে ফুল ফোটায়, ফল দেয় এবং এভাবেই একটি বৃক্ষ সে পরিপূর্ণতা অর্জন করে। গাছের এই যে পরিপূর্ণতা অর্জন, এই পরিপূর্ণতা তার নিজের জন্য নয়, সবই অপরের জন্য। শিক্ষার্থীবৃন্দ, মানুষের জীবনও ঠিক তেমনি হওয়া উচিত। যদিও মানুষ ছোট থেকে তার বড় হওয়া, বেড়ে ওঠা এবং সফল হওয়া এর পিছনে গাছের মতোই বিভিন্ন বাধা প্রতিকূলতা ডিঙিয়ে তাকে অতিক্রম করতে হয়, কিন্তু মানুষ এক পর্যায়ে কখনো উদার, কখনো বা সে নিজেকে সংকুচিত করে রাখে। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাজন সৃষ্টি হয় বা রয়েছে, কিন্তু এই বৃক্ষের মধ্যে কোনো শ্রেণী বিভাজন নেই। সব বৃক্ষই তার যে পরিপূর্ণতা, তার যে অর্জন, ফুল ফল, এসবই অপরের উদ্দেশ্যে সে বিলিয়ে দেয়। মানুষও তদ্রূপ নিজেকে একজন পরিপূর্ণ মানুষে পরিণত করে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। এবং এই গাছের মাধ্যমে, বৃক্ষের মাধ্যমে আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারি, জীবনকে তৈরি করতে পারি। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গাছের সাথে মানুষের সাদৃশ্য করা। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য। এবং আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবন ও বৃক্ষ। এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি যিনি রচনা করেছেন, প্রাবন্ধিক, তিনি হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের সম্পর্কে লিখতে পারবে, প্রকৃতি ও মানুষের সাদৃশ্য বৈসাদৃশ্য চিহ্নিত করতে পারবে, প্রাবন্ধিকের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মতপার্থক্য সম্পর্কে লিখতে পারবে, বৃক্ষের বৈশিষ্ট্য ধারণ করে আদর্শ মানুষ হতে অনুপ্রাণিত হবে, বস্তু জিজ্ঞাসা বা বিজ্ঞান কেন শিক্ষার প্রধান বিষয় হতে পারে না তা বিশ্লেষণ করতে পারে।
শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করছি। প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলায় এবং মৃত্যুবরণ করেছেন 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর। তার পেশা অধ্যাপনা। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের কাণ্ডারি। তিনি মননশীল ও পরিশীলিত গদ্যের রচয়িতা। তার সাহিত্যকর্মের মধ্যে প্রথমেই রয়েছে প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা এবং দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে, একটি হচ্ছে সভ্যতা এবং অন্যটি হচ্ছে সুখ। বাংলা একাডেমি তার সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে কিছু শব্দার্থ দেখা যাক। প্রথমেই স্থূল বুদ্ধি, এর অর্থ হচ্ছে সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন অথবা অগভীর জ্ঞান সম্পন্ন। তারপর জবরদস্তি প্রিয়, এর অর্থ হচ্ছে গায়ের জোরে কাজ হাসিলে তৎপর। বিকৃত বুদ্ধি, অর্থ হচ্ছে বুদ্ধির বিকার ঘটেছে এমন। বলি, এর অর্থ হচ্ছে এখানে গদ বাঁধা কথা হিসাবে ব্যবহৃত। মনুষ্যত্ব, মানবোচিত সদ্গুণাবলী। তপবন, মুনি ঋষিরা তপস্যা করে এমন বন। চর্মচক্ষু, দৈহিক চক্ষু। অন্তরায়, বাধা বা প্রতিবন্ধক। স্বল্পপ্রাণ, ক্ষীণজীবী। অনুভূতির চক্ষু, মনের চোখ। নতি, বিনয়, নম্রতা। সাধনা, সাফল্য বা সিদ্ধি অর্জনের জন্য নিরন্তর চেষ্টা। আত্মিক, মনোজাগতিক। পরিপক্কতা, সুপরিণতিজাত বা পরিপূর্ণ বিকাশ সাধন। বস্তু জিজ্ঞাসা, বস্তু জগতের রহস্য উন্মোচন, অন্বেষা। গূঢ় অর্থ, প্রচ্ছন্ন গভীর তাৎপর্য। তাৎপর্য, মর্ম, আসল অর্থ অথবা অভিপ্রায়। সূক্ষ্ম বুদ্ধি, জীবনের জটিল বিষয়ও বুঝতে পারার মতো বুদ্ধি। শিক্ষার্থীবৃন্দ, জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনে সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। শিক্ষার্থীবৃন্দ, মানুষের মৌলিক অধিকার কারো মতে 5টি, কারো মতে 6টি। পর্যায়ক্রমে আমরা সেই মৌলিক অধিকারগুলো দেখে নেই। প্রথমেই রয়েছে খাদ্য, 2 নম্বরে রয়েছে বস্ত্র, 3 হচ্ছে বাসস্থান এবং 4 নম্বরে হচ্ছে চিকিৎসা। মৌলিক অধিকারের 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা। 6 নম্বরটি হচ্ছে বিনোদন। শিক্ষার্থীবৃন্দ, এই মৌলিক অধিকারগুলো
যে সমাজে সুরক্ষিত থাকে সেই সমাজের মানুষজন নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আমাদের এই জীবন বৃক্ষ প্রবন্ধটি যেভাবে শুরু হয়েছিল তা হচ্ছে, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। অর্থাৎ একটি সমাজ তার কাজ শুধুমাত্র মানুষকে বসবাসের জন্য যে টিকে থাকা সেই সুবিধাটুকুই শুধু সমাজ দিবে না, সমাজের কাজ হচ্ছে মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা। এবং যে সমাজে এই মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে সেই সমাজের মানুষ তারা তাদের নিজেদেরকে পরিপূর্ণ সফল মানুষে পরিণত করার চেষ্টা করতে পারবে এবং নিজেদেরকে বিকশিত করে নিজেদের জীবন গড়ার চেষ্টা করতে পারে। কিন্তু মানুষের জীবনকে জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে ৩ শ্রেণীর মানুষ অন্তরায় বা বাধার সৃষ্টি করে। এই ৩ শ্রেণীর মানুষের মধ্যে প্রথমেই যারা রয়েছে তারা হচ্ছে স্বল্পপ্রাণ প্রকৃতির মানুষ, অর্থাৎ যাদের হৃদয় উদার নয় এবং যারা সংকুচিত হৃদয়ের অধিকারী তারাই হচ্ছে স্বল্পপ্রাণ প্রকৃতির মানুষ। ২ হচ্ছে স্থূল বুদ্ধিসম্পন্ন মানুষ, অর্থাৎ যাদের সূক্ষ্ম বিচার বুদ্ধি অভাব রয়েছে তারা হচ্ছে স্থূল বুদ্ধিসম্পন্ন। এবং ৩ নম্বর হচ্ছে জবরদস্তি প্রিয়, অর্থাৎ যারা জোর জবরদস্তি করে চলে, গায়ের জোরে চলে, কথা বলে, তারা হচ্ছে জবরদস্তি প্রিয়। এই ৩ শ্রেণীর মানুষ সমাজের অন্য মানুষদেরকে তাদের বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এবং এদের কাজ হচ্ছে অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। এই ৩ শ্রেণীর মানুষের মধ্যে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। অর্থাৎ এই ৩ শ্রেণীর মানুষের মধ্যে প্রেম এবং সৌন্দর্য নেই বলে তারা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধিসম্পন্ন হয়েছে এবং তাদের মধ্যে অহংকার সবচেয়ে বেশি থাকে। যদিও মাঝে মাঝে তারা মানব প্রেমের কথা বলে, কিন্তু সেই কথাগুলি মানুষের মনের মধ্যে দাগ কাটে না, মানুষ সেগুলি উপলব্ধি করে না এবং মানুষ তাদেরকে বিশ্বাস করে না। যে ৩ শ্রেণীর মানুষের দ্বারা সমাজের বিকাশের ক্ষেত্রে অন্তরায় বা বাধার সৃষ্টি হয় তাদের পরিবর্তে সমাজে এনে দিতে হবে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ। ২ হচ্ছে উদার হৃদয় সম্পন্ন মানুষ। ৩ হচ্ছে গভীর চিত্ত সম্পন্ন মানুষ, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। সেজন্য বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়। জীবন বৃক্ষের প্রবন্ধে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার কারণ হচ্ছে, ১ নম্বর, বৃক্ষ মাটির নিচ থেকে অঙ্কুরোদ্গম থেকে অনেক বাধা অতিক্রম করে বড় হতে হয়। ২, বৃক্ষ মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলে। ৩ নম্বর হচ্ছে তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ এই যে বৃক্ষের বড় হওয়া, মাটির রস টেনে নিজেকে বাঁচিয়ে রাখা, মোটাসোটা হওয়া এবং একসময় ফুলে
ফলে নিজের পরিপূর্ণতা আনা। এবং এই বৃক্ষের সাথে মানুষের জীবনকেও লেখক তুলনা করেছেন। সেজন্য লেখক বলেছেন, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী তার প্রবন্ধে মানব জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বৃক্ষের ফুল ফোটা সহজ, কিন্তু নদীর গতি সহজ নয়। সেজন্য প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী বলেছেন, কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না, বোঝা মুশকিল। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা ও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনা তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্তি, নদীতে নয়। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদী সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী বোঝাতে চেয়েছেন, বৃক্ষ তা নীরবে সাধনার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে বড় করে এবং ফুলে ফলে সমৃদ্ধ করে একটি পরিপূর্ণতা অর্জন করতে পারে। এবং বৃক্ষের সবই অপরের জন্য, নিজের জন্য নয়। কিন্তু যে নদী উৎপত্তি হয়েছে কোনো ঝর্ণার ধারা থেকে, সেই নদী পর্যায়ক্রমে দীর্ঘতর থেকে দীর্ঘতর হয়ে এক সময় গিয়ে সাগরে পতিত হয়। তখন নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলে। এই যে নদীর সাগরে বিলীন হয়ে যাওয়া, এর মধ্যে সাগরের বা নদীর প্রাপ্তি নয়, এটা নদীর আত্মবিসর্জন। সুতরাং প্রাবন্ধিক এখানে মানব জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন, নদীর সাথে নয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বেই আলোচনা করেছিলাম, নদীর প্রাপ্তি হচ্ছে সাগরে পতিত হওয়া। প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরীর নদীর এই প্রাপ্তিকে তিনি বলেছেন নদীর আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে, ফুলে ফলে। যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয়, এই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ
বৃক্ষ যখন ফুলে ফলে সমৃদ্ধ হয়, পরিপূর্ণতা লাভ করে, তাই হচ্ছে তার প্রাপ্তি, এবং সেই প্রাপ্তি হচ্ছে তার দান। বৃক্ষের এই যে সার্থকতা, এই সার্থকতাকে আমরা আমাদের অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারি। সেই জন্য প্রাবন্ধিক বলেছেন, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা তৈরি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে। সুখ, দুঃখ এবং বেদনা যে উপলব্ধি, এই উপলব্ধির মাধ্যমেই আত্মাকে পরিপক্ক করা যায়, এবং আত্মার পরিপক্কতার জন্য সাহিত্য এবং শিল্পকলার চর্চা অপরিহার্য। তাছাড়াও বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। এবং এই আত্মার পরিপুষ্টি এবং মাধুর্যতা অর্জনই হচ্ছে শিক্ষার প্রধান বিষয়বস্তু। সুতরাং বলা যায়, বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার সর্বশেষ চলে এসেছি। সুতরাং দেখা যাচ্ছে যে একটি গাছ বা বৃক্ষের যে প্রয়োজনীয়তা এবং বৃক্ষের যে অর্জন প্রাপ্তি, তা দৃশ্যমান এবং মানুষের জন্য অনুকরণীয়। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা দেয় তা নয়, প্রশান্তির ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা জীবন ও বৃক্ষ প্রবন্ধ সম্পর্কে আলোচনা শুনেছ এবং দেখেছ, তোমাদের জন্য প্রশ্ন, তোমরা বাসায় চর্চা করবে। একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলি তৈরি করার চেষ্টা করবে। একটি গাছ দেখতে পাচ্ছ এবং পাশেই মানুষ। মানুষ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে, অর্থাৎ অক্সিজেন ত্যাগ করে গাছ, এবং সেই অক্সিজেন মানুষ গ্রহণ করে। মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর তৈরি করবে। প্রথম প্রশ্নটি ক, আত্মিক শব্দের অর্থ কী? খ, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের গাছের সঙ্গে জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কতটুকু সাদৃশ্যপূর্ণ, আলোচনা করো। ঘ, উদ্দীপকের ছবির সঙ্গে জীবন ও বৃক্ষ প্রবন্ধের বক্তব্য একই সূত্রে গাঁথা, কথাটি বিশ্লেষণ করে তোমার মতামত দাও। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ক্লাসটি দেখেছ, তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি জীবন ও বৃক্ষ প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। তারপরেও তোমরা বাসায় প্রবন্ধটি ভালোভাবে পড়বে, তাহলেই তোমাদের কাছে আরও সহজ হবে এবং পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। এবং প্রবন্ধটি ছোট,
সুতরাং সহজেই পড়া যাবে, অল্প সময় লাগবে, এবং পরীক্ষার জন্য যদি প্রশ্ন আসে তাহলে তোমরা আশা করি লিখতে পারবে। তোমরা ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।